সাকা চৌধুরী বর্তমানে চট্টগ্রামে রয়েছেন এবং এই তল্লাশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। হবিগঞ্জের মাধবপুরে সিমেন্ট কারখানা করতে যাচ্ছে বেঙ্গল গ্রুপ। গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম কারখানার স্থান পরিদর্শন করেন। তিনি বললেন, এই কারখানার কাজের সুযোগ পাবে স্থানীয় কয়েক হাজার মানুষ। আর এই কারখানায় সিমেন্ট স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হবে দেশের অন্য অঞ্চল ও বিদেশেও। এ সময় বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক ৭১-এর এই দিনের খবর। আমার সৈন্যরা ঢাকা ঘিরে ফেলেছে এবং ঢাকা সেনানিবাস আমাদের কামানের গোলার আওতায়। এই দিন জেনারেল রাউফ রহমান আলীকে এমনটাই জানিয়ে দেন ভারতের জেনারেল মানেকশা। আর ইয়াহিয়া সংক্ষিপ্ত তার বার্তায় ঢাকাকে জানিয়ে দেন, অপেক্ষা করো এবং যুদ্ধ চালিয়ে যাও। বাঙালি সশস্ত্র সংগ্রামে বিশ্ব রাজনীতির মেরুকরণ এবং মুক্তিযুদ্ধ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক নানা অপ্রকাশিত তথ্যপাতের ভিত্তিতে প্রণব সাহার বিশ্লেষণধর্মী বিশেষ ধারাবাহিক। ৭১-এর এই দিনে রাউফ রহমান আলীকে এক বেতার ঘোষণায় জেনারেল মানেকশা পরিষ্কার জানিয়ে দিলেন, আমার সৈন্যরা ঢাকা ঘিরে ধরেছে এবং ঢাকা সেনানিবাস আমাদের কামানের গোলার আওতায়। সুতরাং আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু, সময় খুব কম। আত্মসমর্পণ করতে বাধ্য করার উদ্দেশ্য নিয়ে তাদেরকে এইভাবে একটা মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে চাপ প্রয়োগ করার জন্য এই কথাগুলো বলা হচ্ছিল, রেডিওতে বলা হচ্ছিল, বারবার প্রচার করা হচ্ছিল, মাইকিং করা হচ্ছিল, এমনকি বিমান থেকে লিফলেটও বিতরণ করা হয়েছিল এবং ঢাকা অধিবাসীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল যে যুদ্ধ আসন্ন। এতে করে ঢাকার যে পাকিস্তানি সৈন্য তারা মানসিকভাবে দুর্বল হয়ে আত্মসমর্পণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই দিন দেশের বিভিন্ন এলাকায় শত শত পাক সেনা স্বেচ্ছায় অস্ত্র ও গোলাবারুদ সহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে থাকে। কুমিল্লার ময়নামতিতে আত্মসমর্পণ করে ১১৩৪ জন পাক সেনা। পাক সেনাদের অবস্থা যে এতই করুণ হয়ে গিয়েছিল যে তারা বুঝতে পারছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের কোথাও তাদের অবস্থান ধরে রাখতে পারছিল না এবং সামগ্রিকভাবে তাদের বিভিন্ন ক্যান্টনমেন্টকে পাশ কাটিয়ে অনেক সৈন্য ঢাকা শহরের দিকে চলে গেছিল এবং তারা বুঝতে পারছিল তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল সেনা দল থেকে। তখন তারা হতাশ হয়ে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছে। তারপরেও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংক্ষিপ্ত তার বার্তায় জানায়, অপেক্ষা করো এবং যুদ্ধ চালিয়ে যাও। যুদ্ধ এই অংশে শুরু হয়ে যায়, তখন যুদ্ধবিরতি করতে বাধ্য করার জন্য চীন এবং আমেরিকা তাদের সাহায্যে এগিয়ে আসবে। তাই ইয়াহিয়া খান অপেক্ষা করছিল কখন সিকিউরিটি কাউন্সিলে যুদ্ধবিরতি প্রস্তাবটা গ্রহণ করা হবে এবং সেইভাবে এখানে একটা যুদ্ধবিরতি যদি তারা করতে পারে তাহলে তাদের সৈন্য তাদের অবস্থানে থাকবে এবং এই অংশের কিছুটা হলেও তাদের দখলে থাকবে এবং তারা পরবর্তীতে কিছু নেগোসিয়েশন হয়তো এটার ভিত্তিতে করতে পারবে। এই দিন কারফিউ ও ব্ল্যাকআউটের রাতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্ন বধ্যভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে আলবদর বাহিনীর ঘাতকেরা। প্রণব সাহা, আরটিভি। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। সাধারণ মানুষের অর্থনৈতিক ও গণতান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে শুধু সামরিক শাসন দিয়ে দেশের নিরাপত্তা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। সকালে জাপানের অভিজ্ঞতায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পুনর্গঠন বিষয়ে ২ দিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, গত সরকারের সময় জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বে বাংলাদেশের দুর্নাম ছিল, আর বর্তমান সরকার সেই দুর্নাম মুছে দিতে কাজ করছে। ওয়েস্টার্ন মেরিন আন্তর্জাতিক সংবাদ।
পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধী দলের প্রস্তাবিত অনাস্থা ভোটে জয়ী হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। চূড়ান্ত ভোটে বিরোধী দলের 3 সদস্য নাটকীয়ভাবে তার পক্ষে ভোট দিলে ক্ষমতা টিকিয়ে রাখতে সমর্থ হন 74 বছর বয়সী এই নেতা। বছর জুড়ে দলীয় কোন্দল, দুর্নীতি, যৌন কেলেঙ্কারি ও সম্প্রতি নেপলসে ময়লা ফেলা কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল। তবে ভোটের আগে বার্লুসকোনি বলেন, ইতালিতে নিরবিচ্ছিন্ন দেশ পরিচালনা প্রয়োজন। তাকে উৎখাত করা হলে দেশের সংকট আরো বাড়বে। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড মূলধন বাড়াতে 250 কোটি টাকার 7 বছর মেয়াদে নির্দিষ্ট হারে সম্পূরক বন্ড বাজারে ছেড়েছে। ব্যাংকটি প্রথমবারের মতো বন্ড চালু করলো। এ ব্যাপারে তাদের কারিগরি ও কৌশলগত সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারীরা এই বন্ডের গ্রাহক হয়েছেন। এই উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভিন হক শিকদার উপস্থিত ছিলেন। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু হচ্ছে 4র্থ জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। সকাল 11টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে পর্দা উঠবে 3 দিনের এই আসরের। মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও সার্ভিসের সংস্থা সহ এবারের আসরে অংশ নিচ্ছে 53টি দল। দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল হুয়াং ই-দন পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের কারণ উল্লেখ করেননি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তার বিরুদ্ধে রাজধানী সিউলে সম্পদ বিনিয়োগের অভিযোগ রয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচিত হলেও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছিলেন হুয়াং ই-দন। এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। বুদ্ধিজীবী হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। চট্টগ্রাম জিমনেশিয়াম মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় তিনি একথা বলেন। মেলা কমিটির চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী, ডেইলি সান পত্রিকার সম্পাদক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সিটি মেয়র এম মঞ্জুর আলম, জাফরুল ইসলাম চৌধুরী এমপি। এবার খেলার সংবাদ। কক্সবাজারে আজ রাতে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের 3য় দিনেও গোলের বন্যা বয়ে গেছে। বিকেলে আফগানিস্তানকে 13-0 গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। আগের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ। রাতে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। আশুলিয়ার হামিম গ্রুপের পোশাক কারখানায় আগুনে হতাহত বহু মানুষ, 23 জনের মৃতদেহ উদ্ধার, বিস্তর ক্ষয়ক্ষতি, ঘটনা তদন্তে কমিটি গঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রদ্ধা নিবেদন, সূর্য সন্তানদের হত্যায় জড়িতদের বাঁচাতে কাজ করছে বিএনপি, অভিযোগ প্রধানমন্ত্রী। সোচ্চারিত হল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি, এই বিচার চায় না বিএনপি, অভিযোগ আশরাফের। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারের কথা বলল বিএনপি। এবং আসছে জানুয়ারিতে যুদ্ধাপরাধের বিচার শুরু, বুদ্ধিজীবী হত্যার বিচার হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, জানালেন আইনমন্ত্রী।
রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণফোন বাংলা লিংক সিটি জলবায়ু থেকে 4141 নম্বরে ডায়াল করুন। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা আরটিভির সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।